2 শতক এক্সট্রা জমি কিনলো, সে কিন্তু 2 শতক একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন ধরেন ঢাকা শহরের মতো জায়গাতে ভালো ভালো লোকেশনে যদি কারো 2 শতক জমি, যে কোনো জায়গাতে 2 শতক তো কম হবে না, 2-3 লাখ টাকার নিচে তো কোথাও কোনো শতক আছে বলে জানা নাই ভালো জায়গায়। তো তখন আপনার 1 লক্ষে 4-5 লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এই জন্যে সবসময় এই জিনিসগুলি কষাসলি আপনাকে হারাইজটা করতে হবে। খালি খতিয়ানে নাম থাকলেই জমির মালিক হয়ে যায় না, খালি দলিলের মধ্যে নাম থাকলেই জমির জমির মালিক হয়ে যায় না। আরো অনেকগুলি বিষয় তার সাথে জড়িত, যেভাবে জমির মালিকানা নির্ধারণ করতে। এই জন্য ফারাইজটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আসেন প্রথমে আমরা যাই মুসলিম ফারায়েজ। মুসলিম ফারায়েজে আমরা আমাদের যে আত্মীয় বা আমাদের যারা ওয়ারিশ তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোরআন শরীফে, পবিত্র কোরআন মাজিদে যাদেরকে ফরজ করা হয়েছে, যাদের অংশ, তাদেরকে বলা হচ্ছে জাবিল ফুরুজ। আর এক শ্রেণী হচ্ছে দ্বিতীয় অংশীদার, অংশীদার হচ্ছে আশাবা। জাবিল ফুরুজদের দেওয়ার পরে যদি কোনো অবশিষ্ট অংশ থাকে, তাহলে এই আশাবা বা অবশিষ্ট অংশ ভোগীরা সম্পত্তি পায়। যদিও এটা মনে হচ্ছে যে আশাবা মানে হচ্ছে যে আহ কম পায়, আসলে প্রকৃতপক্ষে জাবিল ফুরুজদের থেকে আশাবা যদি থাকে তারা আসলে বেশি অংশই পায়। কিন্তু জাবিল ফুরুজদের অধিকারটা সবার আগে। এই জাবিল ফুরুজের মধ্যে কিন্তু মহিলাদের সংখ্যা অনেক বেশি, আশাবার মধ্যে পুরুষদের সংখ্যা প্রাধান্য পায়, বা পুরুষ থাকলে পুরুষ মহিলা মিলে আশাবা হয়। তো তাহলে দেখা যাচ্ছে যে কোরআনে যাদের সম্পত্তি কখনোই বাতিল করা যাবে না বা কারো দ্বারাই তার অংশ বাতিল হবে না, তারা জাবিল ফুরুজ। আর জাবিল ফুরুজদের দেওয়ার পরে যে অংশ থাকবে সেটা আশাবা। আর তৃতীয় হচ্ছে জাবিল আরহাম, দূরবর্তী আত্মীয় স্বজন। এই জাবিল ফুরুজে যদি না থাকে, আশাবাও যদি না থাকে, তাহলে দূরবর্তী আত্মীয় স্বজন পাবে। এখন এই সম্পত্তিটা আসলে কিভাবে বন্টন করা হয়? ধরেন একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার সম্পত্তিটা বন্টনের ক্ষেত্রে তার প্রথমে লায়াবিলিটিস কি আছে, লায়াবিলিটি বলতে তার দায় দেনা কি আছে, এটাকে নির্ধারণ করা হয়। তো দায় দেনা নির্ধারণ করার জন্য তার ব্যাংকে লোন থাকতে পারে, তার পার্সোনালি কারো কাছে দায় থাকতে পারে, তার মৃত ব্যক্তির যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে তার দায় মিটাতে হবে। আপনারা অনেকেই জানেন বা দেখেছেন যে যখন কোন একজন মারা যায়, মাইয়াতের পাশে তার সন্তান বা তার বাবা বা তার নিকট আত্মীয় কেউ দাঁড়িয়ে বলে যে আমার এই মাইয়াতের কাছে যদি কারো কোনো পাওনা থাকে আপনারা এখানে বলেন, আমরা সেই পাওনা মেটানোর চেষ্টা করব। এটা কিন্তু সেই জিনিসটা প্রথমেই তার মৃত্যুর পরেই তার যে দেনা পাওনা এটাকে পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে, সেইটা এই জাবিল ফুরুজ আসাবা আর আরহামরা পাবে। কিন্তু আমরা কি করি, বাবার লোন আছে ব্যাংকে, লোন পরিশোধ না করে আমরা সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিই। আরে বাবা, প্রথমে তো সম্পত্তিটা বিক্রি করে তারপরে বাবার লোন পরিশোধ করে তারপরে তো আমার হচ্ছে গিয়ে বাকি অংশ নিতে হবে। কিন্তু আমাদের আসলে, যদিও আমরা মুসলিম ফারায়েজ অনুযায়ী মালিকানা বলি বা ইয়ে করি, কিন্তু এই সিস্টেমটা প্রকৃতভাবে আসলে মেনে চলা হয় না। এরপরে আসেন কার কত অংশ। এখানে একটা চার্ট দেওয়া আছে, হ্যাঁ। প্রথমে হচ্ছে একজন ব্যক্তির প্রথম শ্রেণীর ওয়ারিশ হচ্ছে কে? স্বামী, স্ত্রী, বাবা, মা, পুত্র, কন্যা। এই 6 জন ব্যক্তি হচ্ছে আপনার প্রাইমারি, আপনার কি বলে, আহ, ওয়ারিশ। তারপরে আসে ভাই বোন, হ্যাঁ, সৎ পুত্র, সৎ কন্যা। তারপরে আপনার ইয়ে কি বলে, ভাই বোন না থাকলে ভাতিজা ভাতিজিরা পরবর্তী ওয়ারিশের শ্রেণী বিভাগের মধ্যে আসে। তো প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজনের ইয়ে দেওয়া আছে। পিতার অংশ আছে 1/6। হ্যাঁ, এটা 1/6 হচ্ছে যদি কোনো সন্তান সন্ততি আহ, আহ, থাকে, সেক্ষেত্রে সন্তান সন্ততি যদি থেকে থাকে তাহলে 1/6 হবে। আর সন্তান সন্ততি না থাকলে পিতা আশাবা হয়ে যাবে। আবার যদি শুধু কন্যা সন্তান থাকে তাহলে পিতা ডুয়েল সাকসেশন হবে। হ্যাঁ, মানে কন্যা আর স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে বা মাকে দেওয়ার পরে যে সম্পত্তি থাকবে
সেই সম্পত্তিটা বাবা 1/6 তো পাবেই, আবার ওই ওদেরকে দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পত্তি আছে সেটুকু পাবে। তাহলে এই জন্য বলে ডুয়াল সাকসেশন অফ ফাদার। বাবার অংশ হচ্ছে গিয়ে 1/3। হ্যাঁ, প্রকৃত গ্র্যান্ডফাদার ওই একই সিস্টেম। আচ্ছা, স্বামীর হচ্ছে যদি সন্তান সন্ততি থাকে তাহলে হাজবেন্ড 1/4 সম্পত্তি পায়। আর যদি সন্তান সন্ততি না থাকে হাজবেন্ড পুরা সম্পত্তির অর্ধেক পায়। স্ত্রী যদি থেকে থাকে, স্ত্রী যদি কোনো সন্তান সন্ততি থাকে 8/1 ভাগ পায়। এক্ষেত্রে যদি স্ত্রী একাধিকও হয়, 2 জন 3 জন 4জনও হয়, সেক্ষেত্রেও এই 8/1 ভাগ সম্পত্তি এরা সবাই মিলেই পাবে। এর বেশি স্ত্রীর কোটাই হচ্ছে 8/1 ভাগ, যদি সন্তান সন্ততি থাকে। আর যদি সন্তান সন্ততি না থাকে তাহলে স্ত্রী 4/1 ভাগ সম্পত্তি পাবে, মা 1/6 পাবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মার অংশ 1/3 হবে। হুম। এখানে আবার ডক্ট্রিন অফ উমরিয়া টান আছে, ওইদিকে যাব না। ওগুলি পড়াতে গেলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, যেহেতু আপনারা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট। ভবিষ্যতে আমরা হয়তো ফারাইজ নিয়ে কোনো একটা কোর্স চালু করতে পারি, কিন্তু বর্তমানে আসলে এত ডিটেইলে গিয়ে আপনাদের কনফিউজ করবো না। একটু জানবেন যে কিছু কিছু ক্ষেত্রে মায়ের অংশ কিন্তু 1/3 আপনার হয়। হ্যাঁ, যেখানে কোনো কন্যা সন্তান নাই, হ্যাঁ, যত নিম্নই হোক না কেন, কোনো পুত্রের পুত্র সন্তান থাকে না। হ্যাঁ, এক ভাই বা ভগ্নী থাকে, স্বামী স্ত্রী পিতার সঙ্গে বিদ্যমান। তো এইসব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 1/3 হয়। গ্র্যান্ড মাদারের দিকে আমরা যাব না, গ্র্যান্ড মাদার ওইরকম 1/6 হয়। কন্যারা যদি একটা কন্যা থাকে, হ্যাঁ, একটা কন্যা থাকলে সে পুরা সম্পত্তির অর্ধেক পাবে। যদি পুত্র না থাকে, আর যদি পুত্র থাকে পুত্র কন্যা 2জন মিলে আশাবা হয়ে যাবে, সেক্ষেত্রে কন্যার শেয়ার হবে একটা, আর পুত্রের শেয়ার হবে 2টা। 2:1 হারে পুত্র কন্যা অংশ পাবে। ধরেন একটা লোক মারা গেল, তার একজন স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে আছে। তাইলে প্রথমে জাবিল ফুরুজকে আমাকে নির্ধারণ করতে হবে। জাবিল ফুরুজ এই ক্ষেত্রে শুধুমাত্র স্ত্রী হবে। মেয়ে যদিও জাবিল ফুরুজ, কিন্তু ছেলে থাকার কারণে ছেলে মেয়ে 2জন মিলে আশাবা হয়ে যাবে। তাহলে একমাত্র হচ্ছে জাবিল ফুরুজ। জাবিল ফুরুজের অংশটা আগে দিয়ে নিতে হবে, তাহলে মায়ের যে 8/1 ভাগ এটা আগে দিয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে যে অবশিষ্ট অংশ থাকবে, এই অবশিষ্ট অংশ আপনার যে ছেলে আছে আর মেয়ে আছে তার ভিতরে 2:1 হারে, তাহলে 3 শেয়ার হবে, ছেলের 2 শেয়ার, মেয়ের 1 শেয়ার। ওই মেয়ে 3 শেয়ারের 1 শেয়ার পাবে, এবং ওই ছেলে 3 শেয়ারের 2 শেয়ার পাবে। এইভাবে করে হারায় করতে হয়। তো প্রথমে আপনি জাবিল ফুরুজ যে কয়জন আছে তাদেরটা একসাথে হিসাব করে দিয়ে দিতে হবে, তারপরে আসাবা, তারপরে আপনি জাবিল ফুরুজ, আসাবা বা জাবিল আরহাম একসাথে করে যদি অঙ্ক করেন তাহলে কিন্তু অঙ্ক এলোমেলো হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, অঙ্ক করার সময় জাবিল ফুরুজেরটা আগে দিতে হবে, দেওয়ার পরে আসাবা। এখন আপনার ধরেন স্ত্রী আছে, কন্যা আছে, পুত্র আছে, আপনি কি করলেন? স্ত্রীর অংশ দিলেন 1/3, কন্যার অংশ দিলেন হাফ, আর আহ, তারপরে বাদ দিয়ে পুত্রের অংশ দিলেন। এভাবে কিন্তু করা যাবে না। হ্যাঁ, জাবিল ফুরুজ, স্ত্রী আছে, শুধু স্ত্রীরটা জাবিল ফুরুজে দিয়ে দিতে হবে, কন্যা আর পুত্রকে পরে আবার ভাগ করে দিতে হবে অংশটা। তো পুত্রের কন্যা এরকম সিস্টেম। তো একটা কন্যা যদি আপনার ছেলে পুত্র না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে একটা কন্যা থাকলে সে হাফ সম্পত্তি পাবে, টোটাল সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি একাধিক কন্যা থাকে, 2টা বা ততোধিক যদি থাকে, যতগুলাই থাকুক, তারা সবাই মিলে 2/3, টোটাল টোটাল সম্পত্তির 2/3 পাবে। বাকিটা তার যদি দাদা থেকে থাকে দাদার কাছে যাবে, দাদা না থাকলে চাচার কাছে যাবে, চাচা না থাকলে চাচাতো ভাইদের কাছে যাবে। এভাবে করে যাবে। কিন্তু পুত্র সন্তান যদি আবার থাকে তাহলে আবার ওখানে যাবে না, শুধুমাত্র দাদা দাদি পাবে, মা পাবে, আর হচ্ছে গিয়ে মেয়ে আর ছেলে। তবে আমাদের একটা কিন্তু ভুল ধারণা, যে আমরা মনে করি যে পুত্র সন্তান থাকলে পিতা বা মাতা সম্পত্তি পায় না। এটা কিন্তু ভুল ধারণা। পিতা বা মাতা একেবারে তারা জাবিল ফুরুজ, কারো দ্বারাই তারা কিন্তু বহিষ্কৃত হয় না। সম্পত্তি বহিষ্কৃত হয় কি, এই যে কারো দ্বারা হয় না। এখানে এই ঘরগুলি একটু বুঝে বুঝে পড়বেন আপনারা, এটা খুব সহজে। আরো অনেক ডিটেইলে আছে ফারায়েজ, আমি ওইদিকে যাই নাই, ওইদিকে গেলে কনফিউজ হয়ে যাবেন। পুত্র কন্যা আর এই ভগিনী টগিনী এইদিকে আপাতত যাওয়ার দরকার নাই। আপনারা যারা প্রাথমিকভাবে
ফারাইজ করবে, তারাই পুত্র কন্যা এই এই পর্যন্ত থাকলেই হবে। আর আমি আর একটা অ্যাপ দিয়ে দিব, ওই অ্যাপ দিয়ে পড়ে আগে এগুলি পড়ে বুঝবেন ভালো করে, অঙ্ক করা শিখবেন। আমি বইয়ের লিস্ট দিয়ে দেবো, বইগুলি পড়বেন। তারপরে যখন বুঝবেন তখন আপনি ওই ডিটেইল ফারাইজে যাবেন। তাছাড়া নর্মাল ফারাইজের জ্ঞান থাকলো আর ওই ইয়ে দেখে দেখে ওই আহ, যে অ্যাপটা আছে, অ্যাপটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নেবেন। এখন আসেন হিন্দু উত্তরাধিকারী আইন সম্পর্কে বলি। হিন্দু উত্তরাধিকারী আইনটা আর এখানে একটা মজার জিনিস আছে। হিন্দু আসলে উত্তরাধিকার কে এটা নির্ধারণ করা কষ্ট, কিন্তু হিন্দুদের উত্তরাধিকার কারা কারা যদি আপনি একবার নির্ধারণ করতে পারেন তাহলে সবার এক শেয়ার। আমাদের মুসলিমদের যেমন কারো বেশি আছে 1/3, কারো হাফ, কারো 1/8, এগুলি আবার ওনাদের নাই। তবে ওনাদের মধ্যে আবার সমস্যা হচ্ছে যে কে আসলে উত্তরাধিকার হবে তাকে খুঁজে বের করাটাও একটা চ্যালেঞ্জ। তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী হচ্ছে মিতাসকারা, একটা শ্রেণী হচ্ছে দায়াভাগা। তো এই দুইটা মনু সিংহের যারা অনুসারী তারা মিতাসকারা। আর আমাদের এই ইন্ডিয়ান বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে আসলে দায়াভাগা সম্প্রদায় বেশি। তো এই জন্য মিতাসকারা নিয়ে আমরা আলাপ করব না, আমরা দায়াভাগা নিয়ে আলাপ করব। দায়াভাগা সম্প্রদায়ে যেভাবে সম্পত্তি বন্টন হয় সেটা নিয়েই মূলত আলাপ করব। তো সম্পত্তি এখানেও হিন্দু ধর্মের মধ্যেও তিন ধরনের ওয়ারিশ রাখা হয়েছে: সপিণ্ড, সকুল্য, সমানদক। যারা প্রথম শ্রেণীর ওয়ারিশ তারা হচ্ছে সপিণ্ড, যারা দ্বিতীয় শ্রেণীর ওয়ারিশ তারা সকুল্য, যারা তৃতীয় শ্রেণীর ওয়ারিশ তারা হচ্ছে সমানদক। সপিণ্ড থাকলে সকুল্য সমানদক তারা বাতিল হয়ে যায়, আর সপিণ্ড না থাকলে সকুল্য পাবে, সকুল্য না থাকলে সমানদক পাবে। এখন সপিণ্ড কি জিনিস তার আগে আমাদেরকে জানতে হবে পিণ্ড কি জিনিস। পিণ্ড বলতে আসলে বোঝায় একটা একটা হাড়ি বা মটকা টাইপের জিনিস যেটার ভিতরে দেহবর্ষ থাকে। আবার অনেকে বলে মুখাগ্নিকে আসলে পিণ্ড বলা হয়। তো যেটাই হোক, মুখাগ্নি দেওয়ার পরে যে দেহবর্ষটা হয় আড়িতে থাকে ওইটার নাম পিণ্ড। কিন্তু সপিণ্ড হচ্ছে সেই ব্যক্তি যিনি মুখাগ্নি দেওয়ার যোগ্য হবে। এখন ধরেন আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে সবাই মিলে তো মুখাগ্নি দেয় না, হয়তো বড় ছেলে মুখাগ্নি দিবে, কিন্তু তার মানে যে বড় ছেলে একমাত্র ওয়ারিশ বিষয়টা তা না। ওই যদি 5টা ছেলে থাকে সবাই ওয়ারিশ, তার পক্ষ থেকে যে কোনো একজন মুখাগ্নি দিল। তো যারা যারা মুখাগ্নি দেওয়ার জন্য ক্যাপাবল, যে বড় ছেলে যদি বিদেশে থাকে তাহলে মুখাগ্নি দেবে কে? তারপরের জন, তারপরের জন। আপনার যদি কোনো ছেলে না থাকে তাহলে মেয়ের ঘরে যদি কোনো ছেলে থাকে সে মুখাগ্নি দিবে। তাইলে এরকম তো হিন্দু ধর্মের যে এই স্বপিণ্ডটা, এটা উপরের দিকে ওঠে, নিচের দিকে ওঠে কিভাবে? আপনার ছেলে যদি থাকে তাহলে সে দিবে, ছেলে না থাকলে আপনার বাবা দিবে, বাবা না থাকলে আপনার জ্যাঠা খুড়া তারা দিবে, বা তারা যদি না থাকে দাদা যদি থাকে দাদা দেবে। এভাবে উপরের দিকে উঠতে থাকে। আবার যদি আপনার ছেলে ধরেন নাই, ছেলে মারা গেছে, তাহলে ছেলে ছেলে দেবে, তার ছেলে দিবে। যদি ধরেন ছেলে ছেলে নাই, মেয়ের ঘরে কোনো ছেলে আছে, তাহলে সে আপনাকে পিণ্ড দিবে। তাহলে মূলত হচ্ছে উপরের দিকেও ওঠে, নিচের দিকেও থাকে। যারা যারা ওই সময় পিণ্ড দেওয়ার জন্য সব থেকে নিকটবর্তী আত্মীয় হবে তারাই সম্পিণ্ড, তারাই সম্পত্তি পাবে। হ্যাঁ। তো আমরা সপিণ্ডর একটা শ্রেণী বিভাগ দেখি। এখানে দেখেন উপরের দিকে উঠতেছে একটা চার্টে, নিচের দিকে উঠতেছে। এখানে আছে আপনার, হ্যাঁ, ফোন আসতেছে একটু ধরে, দেখি আপনাদের বিটিসি থেকে ফোন দিল কিনা। না, অন্য একটা পার্সোনাল ফোন, সরি। তো এখন শপিন্দর এখানে দেখেন একটা চার্টে বলতেছে যে পিতা, পিতার পিতার মাতা, হ্যাঁ, এখানে আহ বিভিন্ন ধরনের ভাবে উপর দিকে এরকম মাতা মাসি খুড়া চাচা উপরে নিচে সব দিকেই আছে। এখন এই দেখেন মৃত ব্যক্তির পুত্র, হ্যাঁ, কন্যার পুত্র, তারপরে পুত্রের পুত্র, এইভাবে আসলে পিণ্ড দেওয়ার যারা অধিকারী তারা ওয়ারিশ হবে। তো এখন এখানে বিস্তারিত আরো বলা আছে, আপনারা এগুলি যখন পড়বেন
তখন আরো বিস্তারিত জানতে পারবেন। এইখানে এই সপিন্ড যারা আছে এইগুলি হলো যে কন্যা কখন সম্পত্তি পাবে। হ্যাঁ, এখানে দেখেন যদি স্ত্রী যদি অসতী হয় সেক্ষেত্রে কি হবে, পুনর্বিবাহ করলে কি হবে, প্রত্যেকের কথা এখানে লেখা আছে। আর এই হচ্ছে কি আপনার সপিন্ডর তালিকা। এই যে আপনার সপিন্ডর তালিকা এখান থেকে 9, 10, 11, 12, 13, 14 এই পর্যন্ত 54 জন সপিন্ড বিভিন্ন শ্রেণীতে আছে। আর সপিন্ড যদি না থাকে তাহলে সকল্য, সকল্য না থাকলে সমানত। সবার শেয়ার একটা করে পড়ে। তো একটা করে পড়ে এখানে সবাই কিন্তু সমান শেয়ার পায়। তবে হিন্দু আইনে কোনো কন্যা সন্তান সম্পত্তি নর্মালি পায় না, স্ত্রীদের সম্পত্তি পাওয়ার সুযোগ নর্মালি নাই। বাংলাদেশে হিন্দু বিধবা সম্পত্তি আইন করে হিন্দু বিধবাদেরকে সম্পত্তি দেওয়া হয়েছে, তারা জীবন সত্ত্বে এই সম্পত্তিটা ভোগ করতে পারবে। তবে যদি বেচা বিক্রি করতে আদালতের পারমিশন নিয়ে বেচা বিক্রি করতে পারবে, তারও অংশ ওই একটা পুত্রের সমান হবে। আর যদি কোনো কন্যা থাকে যার বিবাহ হয় নাই, সেও একটা যতদিন বিয়ে শাদী না হবে সে একটা শেয়ার পাবে। বিয়ে শাদী হয়ে গেলে তার শেয়ার বাতিল হয়ে যাবে, তার শেয়ারটা। এবার হিন্দু সম্পত্তিতে আবার মজার জিনিস আছে, উপরের দিকে নিচের দিকে চলে যায়। ধরেন কারো 3 পুত্র আছে, এক স্ত্রী আছে, সে রেখে মারা গেল। এখন স্ত্রী একটা শেয়ার ছিল না, স্ত্রী যখন মারা যাবে ওই শেয়ারটা আবার পুত্রদের কাছে চলে আসবে। অথবা বোন আছে, সে একটা শেয়ার পেলো, বোনের বিয়ে হয়ে গেল, ওইটা আবার চলে আসবে। একজন এর, ছেলের ঘরে শুধু আছে, ধরেন মেয়ে আছে, মেয়ের ঘরে একটা পুত্র সন্তান আছে, সে ওয়ারিশ হলো। এবার এই পুত্র সন্তানটা মারা গেল, সম্পত্তি উপরের দিকে ওঠা শুরু করবে, চাচা খুড়াদের দিকে চলে যাবে। হিন্দু সম্পত্তি আবার ফ্ল্যাকচুয়েট করে। যে আমি, আমাদের মুসলিমদের মধ্যে আবার হয় কি, যে ওয়ারিশ হিসেবে পেয়ে গেল, ওর যারা ওয়ারিশ থাকবে তারা পাবে, ওইটা নিয়ে আর পরবর্তীতে আর কোনো কথা নাই। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে আবার সম্পত্তি উপরে নিচে ফ্ল্যাকচুয়েট করে। একটু এইদিকেও একটু জটিলতা আছে। এইগুলি আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাবেন। তো তাইলে হিন্দু মেয়েরা নর্মালি সম্পত্তি পায় না, কিছু কিছু ক্ষেত্রে পায় যদি বিবাহিত না হয়। যদি আপনার স্ত্রী হয়, স্ত্রী একটা শেয়ার পাবে। আর যদি এমন হয় যে কোনো পুত্র নাই, শুধুমাত্র পুত্রের ঘরে একটি মেয়ের কোনো 5টা মেয়ে আছে, তার একজনের ঘরে একটা পুত্র সন্তান হলে তখন ওই মেয়ের সন্তানই ওয়ারিশ হবে। তো এইভাবে করে হিন্দু সম্পত্তি ওঠানামা করে। খ্রিস্টান সম্পত্তি সম্পর্কে আছে, একটু পড়ে নিয়েন। খ্রিস্টান আমার কাছে একটাও আসেনি, তাই খ্রিস্টান মানে বিস্তারিত ইয়েতে খ্রিস্টানদেরও এই হিন্দুদের মতোই অনেকটা এরকম স্বগোত্রে ইয়ে তালিকা আছে আর কি। আরেকটা আমরা এখন জানবো, আপনাদের কাছে যদি ইয়ে থাকে, কাগজ কলম থাকে, তাহলে আপনারা চাইলে নোট নিতে পারেন, না হলে তো ভিডিও আপনারা পাচ্ছেনই। এক একটা সম্পত্তিতে কি কি ধরনের কাগজপত্র থাকে তার একটা চেক লিস্ট থাকবে। ধরেন আপনি কারো কাছে ভেটিং, কারো জমি আপনার একটা কাগজ আপনাকে দিল। ধরেন আপনি সবাই জানে যে আপনি জমির কাগজপত্র জানেন বা এই ট্রেনিংটা করছেন। তো আপনার একজন বললো যে তুমি তো এরকম ট্রেনিং করছো ল্যান্ড লয়ের, তাহলে আমার একটা জমি কিনবো। তো ইয়ের কাছে, জমির যে বিক্রি করবে তার কাছে কি কি জানতে চাইবো। তো তখন আপনি কি বলবেন আপনি যদি না জানেন? তো সেইটা আপনাকে জানানোর জন্য আমাদের একটা চেক লিস্ট বলতে পারেন যে কি কি ডকুমেন্ট আসলে থাকে একটা প্রাইভেট ল্যান্ডে। আর লিজ হোল্ড ল্যান্ডটা আমরা পরে বলতেছি। তো প্রাইভেট ল্যান্ডে আপনার চেক লিস্ট থাকবে, প্রথমেই থাকবে টাইটেল ডিড থাকবে এবং বায়ার ডিড থাকবে। টাইটেল ডিড কি, এগুলি কিন্তু আমরা আবার দলিলের ইয়েতে গিয়ে, পর্চার ইয়েতে গিয়ে বিস্তারিত আবার আলাপ করব। এখন জাস্ট আপনারা একটা নোট নেবেন যে কি কি কাগজ লাগে। টাইটেল ডিড এবং অল বায়ার ডিড। টাইটেল ডিড হচ্ছে মূল সর্বশেষ মালিকের যে দলিল, যে বিক্রি করতে চাচ্ছে জমিটা বা যে ব্যাংকে মর্টগেজ দিতে চাচ্ছে, ওনার যে মালিকানা দলিলটা, ওইটা টাইটেল ডিড। আর উনি যাদের কাছ থেকে কিনেছেন, তারা যাদের কাছ থেকে কিনেছে, এই যে পূর্ববর্তী যে মালিকরা আছে তাদের যে দলিলগুলি আছে, এগুলি হলো বায়ার ডিড। তো টাইটেল ডিড আর বায়ার ডিড 1 নম্বরে এটা থাকতে হবে। তারপরে কি থাকতে হবে? সার্টিফাইড কপি অফ খতিয়ানস। এটা সিএস, এস এ, আর এস, ঢাকা সিটি জরিপ। এটা ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু এই কয়টা খতিয়ান, সিএস, এস এ, আর এস, ঢাকা সিটি জরিপ খতিয়ান হবে। আর ঢাকা সিটির বাইরে হলে, যেমন চট্টগ্রামে হলে আরএসপিএস, বিএস হবে বা এরকম, তো এক সেট খতিয়ান হবে। তো ঢাকাতে যদি হয়
আপনারা জেনে নেবেন সিএসএস আর এস, আর অন্যান্য যেখানে যেখানে যে খতিয়ান আছে সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে আবার খতিয়ানের প্রেজেন্টেশনে আলাপ করব। তারপরে তাহলে আমরা জানলাম মূল দলিল থাকবে, বায়া দলিল থাকবে, আর যতগুলি খতিয়ান থাকে ওই এলাকায় সবগুলি খতিয়ান থাকবে। তারপরে কি থাকবে? সার্টিফাইড কপি অফ মিউটেশন খতিয়ান, নামজারি খতিয়ানের সার্টিফাইড কপি থাকবে অ্যাজ পার লেটেস্ট সার্ভে, ওই এলাকায় সর্বশেষ যে সার্ভে সেই অনুযায়ী থাকবে। যদি ঢাকা সিটি কর্পোরেশনে হয় তাহলে ঢাকা সিটি জরিপ সার্ভে অনুযায়ী হবে, সাভারে বা আশেপাশে যদি যেখানে বিএস ফাইনাল হয়েছে সেখানে বিএস অনুযায়ী হবে, যেখানে আরএস ফাইনাল আছে সেখানে আরএস অনুযায়ী হবে, যেটা সর্বশেষ জরিপ সেই অনুযায়ী নামজারি থাকবে এবং ডিসিআর থাকবে। ডিসিআর বলতে বোঝায় ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, নামজারির সাথে একটা মানি রিসিপ্ট দেয়। এগুলি আমরা আমরা বিস্তারিত দেখবো, এর মধ্যে কি কি থাকে, দেখতে কেমন, কি কি লেখা থাকে সব কিন্তু আমরা দেখবো। হতাশ হবেন না যে শুধু বলে যাচ্ছি, সবগুলি আপনাদেরকে ডকুমেন্ট চিনাবো। তারপরে আপ টু ডেট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট থাকে, যেটা আমরা ব্যাংকের ভাষায় বলি LDTR। ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট হচ্ছে খাজনা রসিদ। খাজনার যে ভূমি উন্নয়ন করের যে রিসিপ্টটা থাকে এটাকে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট বলা হয়। এটা থাকবে। এরপরে থাকবে কি একটা মৌজা ম্যাপ থাকবে। মৌজা ম্যাপ অবশ্যই লেটেস্ট সার্ভে অনুযায়ী। এখন বলবেন যে আপনি মৌজা ম্যাপের কাজ কি? মৌজা ম্যাপে কি মালিকের নাম লেখা থাকে নাকি? না, মৌজা ম্যাপে মালিকের নাম লেখা থাকে না, কিন্তু ওই মৌজা ম্যাপের মধ্যে দাগটা কোথায় এটা আপনি ডিটারমাইন করতে পারবেন। অনেক সময় দেখা যায় একটা রাস্তার পাশে জমি বলে আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু যেই দাগ আপনাকে দিচ্ছে যে এটা রাস্তার পাশে, আপনি যখন ম্যাপে দেখবেন দেখবেন যে রাস্তার পাশে না, এটা তো আরো 2টা প্লট পরে। তখন আপনি তাকে ধরতে পারবেন যে ভাই তুমি যে আমার জমি বিক্রি করার কথা বলো, এটা তো রাস্তার পাশে না, এটা রাস্তার আরো 2টা প্লট পরে। তাহলে আমি এত দাম কেন দিব তোমার? রাস্তার দাম দিব কেন? আর ওইটা তো রাস্তা নেই, আমি নিবই না। এই ধরনের ফিজিক্যাল ডিমার্কেশনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য এই মৌজা ম্যাপটা একেবারে খারাপ না। মৌজা ম্যাপটা আহ, খুবই এসেনশিয়াল, এটা দেখা উচিত। আমি দেখি, আপনি অনেকে হয়তো নাও দেখতে পারেন, কিন্তু মৌজা ম্যাপ দেখলে একটা ভালো আইডিয়া পাওয়া যায়। আপ টু ডেট হোল্ডিং ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট। এই হোল্ডিং ট্যাক্সটা আসলে থাকে মিউনিসিপাল এরিয়াতে, বিশেষ করে আপনার সিটি কর্পোরেশন পৌরসভাতে একটা জমির উপরে যদি কোনো স্থাপনা থাকে তাহলে হোল্ডিং ট্যাক্স দিতে হয়। তবে এখন কিছু কিছু ইউনিয়ন পরিষদও কিন্তু হোল্ডিং ট্যাক্স নেওয়া শুরু করেছে। তো এই হোল্ডিং ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে হোল্ডিং ট্যাক্স রিসিপ্ট থাকবে। এখন যদি এই জমির উপরে কোনো স্থাপনা থাকে, বিল্ডিং থাকে, তাহলে ধরেন একতলা টিন শেড বাড়ি হলে তো আর এই বিল্ডিং প্ল্যান প্ল্যান কাজ নেই, কিন্তু যদি ধরেন 2 তলা হয় বা 5 তলা হয় এরকম, অথবা অনেকে একতলা 2 তলা বাড়িও বিল্ডিং প্ল্যান নিয়ে করে, অ্যাপ্রুভাল নিয়ে করে। সিটি কর্পোরেশনের ভিতরে হলে আপনাকে অ্যাপ্রুভাল নিয়েই বাড়ি করতে হবে, তাছাড়া পারবেন না। ইউনিয়ন পরিষদে আসলে এখনো ওইভাবে অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান বা অ্যাপ্রুভালের কনসেপ্টটা বিস্তারিত আকারে ডেভেলপ করে পারেন। তো যদি সিটি কর্পোরেশনে বা পৌরসভাতে হয় সেক্ষেত্রে অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান নিতে হবে অ্যালং উইথ কনস্ট্রাকশন পারমিশন লেটার। বিশাল বড় একটা কাগজ, বিল্ডিং প্ল্যান আপনাদেরকে দেখাবো, আমাদের কাছে প্রেজেন্টেশনে আছে। ওই বিল্ডিং প্ল্যানটা থাকবে, তার সাথে একটা অ্যাপ্রুভাল লেটার থাকবে যে কত তলার পারমিশন দেওয়া হলো, কোন দাগের উপরে করার জন্য দেওয়া হলো, ওই অ্যাপ্রুভাল লেটারের মধ্যে বলা থাকবে। তো অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান, অ্যাপ্রুভাল লেটার, এইটা ওই যদি বিল্ডিং থাকে বিল্ডিং এ লাগবে। আর যদি ডেভেলপারকে দেওয়া হয় বিল্ডিংটা করার জন্য, কিছু কিছু বিল্ডিং আছে যেটা ডেভেলপাররা ডেভেলপ করে, সেক্ষেত্রে আরো কয়েকটা এক্সট্রা জিনিস থাকবে। ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট বিটুইন ল্যান্ড ওনার অ্যান্ড ডেভেলপার। ডেভেলপারের সাথে, যিনি জমির মালিক, তার সাথে MOU নামে থাকতে পারে, ভূমি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট নামে থাকতে পারে, চুক্তিপত্র নামে থাকতে পারে, ভবন নির্মাণ চুক্তিপত্র নামে থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে, ডিড অফ কন্ট্রাক্ট নামে থাকতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে বিল্ডিং একটা হবে এই জমির উপরে, এই নিয়ে তাদের মধ্যে একটা চুক্তি থাকতে হবে এবং ওই চুক্তিটা অবশ্যই রেজিস্টার্ড হইতে হবে। 300 টাকার স্ট্যাম্পের মধ্যে করলে কিন্তু হবে না। আমরা জানবো যে একমাত্র ব্যাংকের TPA বাদে জমি রিলেটেড যত ধরনের দলিল দস্তাবেজ আছে সবই রেজিস্টার্ড হতে হবে, তা নাহলে আইনগতভাবে তার কোনো ভিত্তি বা শক্তি থাকবে না। কোন ধারায় বলা আছে? রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 17 এর মধ্যে এই বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তারপরে এই ডেভেলপারকে এগ্রিমেন্টের পরে তারা একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিবে। হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে দেওয়ার পরে এই ডেভেলপার ওইটাতে এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি বলে সে ডেভেলপ করবে।
এখন এই ডেভেলপার যদি এই দুইটা দলিলের মধ্যে যদি কোন ফ্ল্যাট কে পাবে, ডেভেলপার কোন কোন ফ্ল্যাট পাবে, ল্যান্ড ওনার কোন কোন ফ্ল্যাট পাবে, এটা যদি লেখা থাকে তাহলে তো থাকলো। আর যদি এই কথা এই দুইটার মধ্যে না থাকে, শুধু বলা থাকে যে ডেভেলপার 70%, ল্যান্ড ওনার 30%, অথবা ডেভেলপার 40%, ল্যান্ড ওনার 60%, যাই লেখা থাকুক, কিন্তু কার কোন ফ্ল্যাট কত তলায় কে কোথায় পাচ্ছে ডিমার্কেশন নাই, তাহলে এদের মধ্যে আর একটা এগ্রিমেন্ট করতে হবে যেটাকে বলে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট। তাদের মধ্যে আবার আলাদা ফ্ল্যাট ডিস্ট্রিবিউশনের একটা এগ্রিমেন্ট থাকতে হবে। এরপরে এই ডেভেলপাররা যদি কারো কাছে আহ কোনো মানে গ্রাহকের কাছে যখন বিক্রি করে তখন তাদের কাছে বায়নানামা থাকতে হবে, কিছু অ্যালটমেন্ট লেটার টেটার দেয় ওরা, ওইগুলি থাকতে পারে। তো বায়না যদি করেন অবশ্যই বায়না রেজিস্টার্ড হতে হবে। আর ব্যাংকে যদি মর্টগেজ দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আর একটা এক্সট্রা ডকুমেন্ট লাগবে, এনইসি, নন ইনকাম সার্টিফিকেট অফ লাস্ট 13 ইয়ার্স, গত 13 বছরের এনইসি নিতে হবে। এনইসি কি, বালাম বই আসলে তল্লাশি করে লাস্ট 13 বছরের মধ্যে এই জমি কারো কাছে আবার হস্তান্তর করা হয়েছে কিনা লুকায়ে, বা কোনো ব্যাংকে মর্টগেজ রাখা হয়েছে কিনা এটা জানা যায়। অ্যাকচুয়ালি এই এনইসি সঠিকভাবে করা হয় না, মনে হয় চিটাগাঙে শুধুমাত্র সাব রেজিস্ট্রার এনইসি দেয়, বাকি সব জায়গায় ভুয়া দলিল লেখকরা একটা ফিস জমা দিয়ে কম্পিউটারের দোকান থেকে এনইসি করে দেয়। কিন্তু ব্যাংকে মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে যত ভুয়াই হোক এই ডকুমেন্টটা ম্যান্ডেটরি লাগবেই। এনইসি কেমন হয় আপনাদের দেখাবো আমি। যতগুলি ডকুমেন্টের নাম বলেছি এই পর্যন্ত, সব ডকুমেন্টগুলিরই আমি দেখাবো। এরপরে আসেন লিজ ডকুমেন্ট ক্ষেত্রে, লিজ ল্যান্ডের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট হয় সেটা আমরা একটু জানি। একটা হয় হচ্ছে যে ওনারশিপ ডকুমেন্ট অবলিক লিজ ডিড অ্যান্ড অল বায়ার ডিড। এই কথাটা একটু কমপ্লিকেটেড কেন হয়েছে, কারণ প্রথমে লিজ হোল্ড প্রপার্টিতে একজনকে লিজ দেওয়া হয়, যিনি লিজি উনি কিন্তু ফার্স্ট মালিক। তো তারপরে উনি যদি কারো কাছে বিক্রি করেন, তার ইজারা সত্ত্ব হস্তান্তর দলিল হয়, তাহলে ওই দলিলটা আবার টাইটেল ডিড হবে, লিজ ডিডটা বায়ার ডিড হয়ে যাবে। এই জন্যে আবার কারো যদি শুধু লিজ ডিড থাকে, সে যদি কারো কাছে হস্তান্তর না করে, তাহলে তার একটাই দলিল থাকবে, লিজ দলিল। তো এই লিজ দলিলের মধ্যে যদি সে কারো কাছে পরবর্তীতে বিক্রি করে থাকে তাহলে লিজ দলিলটাও বায়াডিট হয়ে যাবে, তাহলে টাইটেল ডিড বায়াডিট এখানে থাকবে। যদি লিজ দলিলটা থাকে তাহলে লিজ দলিলটা এক্ষেত্রে এক্ষেত্রে টাইটেল ডিড হবে। আর যদি লিজ দলিলের মালিক যদি আবার বিক্রি করে দেয় এক বা একাধিকের কাছে, তাহলে সর্বশেষ মালিকের যে দলিলটা সেটা টাইটেল ডিড, আর তারপরে লিজ দলিল পর্যন্ত যতগুলি দলিল থাকবে এগুলি বায়াডিট। এরপরে সার্টিফাইড কপি অফ ঢাকা সিটি সার্ভে খতিয়ান ফর ঢাকা জোন। এই লিজ হোল্ড অথরিটির ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোনো খতিয়ান থাকবে না। তো ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা সিটি জরিপ পেতে পারেন, অথবা অন্যান্য এলাকাতে সর্বশেষ জরিপ, লিজ হোল্ড অথরিটি অ্যাকোয়ার করার পরে যদি কোনো জরিপ হয়ে থাকে এবং সেই জরিপে দেখবেন যে লিজ হোল্ড অথরিটির নাম আছে, এখানে কিন্তু দাগ নাম্বারও কিন্তু আলাদা পড়ে, ওই লিজের একটা আলাদা দাগ নাম্বার পড়ে। বিশেষ করে ঢাকা সিটি জরিপে আপনি যদি রাজুকের একটা প্লট নেন, রাজুকের প্লট নাম্বারের সাথে আর ঢাকা সিটি জরিপের খতিয়ানের প্লট নাম্বার কিন্তু মিলে না। এটা আবার আপনার আমিন দিয়ে আলাদা করে সার্ভেয়ার দিয়ে কনভার্ট করে জানতে হয় আসলে ঢাকা সিটি জরিপ প্লট কোনটা। তো এই ক্ষেত্রে লিজ হোল্ড প্রপার্টির ক্ষেত্রে আসলে খতিয়ান কোনো মুখ্য বিষয় পালন করে না, খতিয়ান একটা জাস্ট কি বলে একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কাজ করে। এটা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে দেখবেন যে যেখানে রাজুক মালিক, রাজুকের নামে উঠে বসে আছে, ন্যাশনাল হাউজিং অথরিটি হলে ন্যাশনাল হাউজিং অথরিটি। আর পূর্ববর্তী যে খতিয়ানগুলি এগুলি কিন্তু আপনারা সার্চ দিলে পাবেন, কিন্তু ওই খতিয়ানে মালিক দেখবেন আলাদা। কারণ কি, এটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিয়ে পুরা ডিমার্কেশন চেঞ্জ করে ওর মতো করে ডিমার্কেশন করে তারপরে মানুষের কাছে অ্যালট করেছে, অ্যালটমেন্ট করেছে। তো এই জন্য লিজ হোল্ড অথরিটি বা লিজ হোল্ড জমির ক্ষেত্রে এই খতিয়ানটা আসলে ম্যান্ডেটরি কোনো বিষয় না। তারপরে কি পাবেন, মিউটেশন লেটার ইন ফেভার অফ প্রেজেন্ট ওনার ইন কেস অফ সেকেন্ড ওনার। নর্মালি প্রথম ওনারের নামে মিউটেশন করার জন্য মিউটেশন অ্যাপ্রুভাল লেটার লাগে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এখন নেয়। আর সেকেন্ড ওনার হলে অবশ্যই তাকে মিউটেশন পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে নামজারি করতে হবে। এখন এখানে মিউটেশনের মধ্যে কি কি থাকে, মিউটেশনের মধ্যে ডিসিআর থাকে, মিউটেশন প্রপোজাল শিট থাকে। এটার পূর্ববর্তী বা আগের যে লিজ হতো সেখানে দুইটা ডকুমেন্ট পাওয়া যেত,
একটা পাওয়া যেত ডিসিআর, আর একটা পাওয়া যেত হচ্ছে নামজারি জমাভাগ প্রস্তাবপত্র বা মিউটেশন প্রপোজাল শিট, এই দুইটা পাওয়া যেত। এখন আবার এখানে মিউটেশন খতিয়ানও দেওয়া হচ্ছে লেটেস্ট যে ইয়েতে। তবে পূর্ববর্তী যদি পান, পূর্ববর্তীতে কিন্তু নামজারি খতিয়ান পাবেন না, শুধু মিউটেশন প্রপোজাল শিট আর ডিসিআর এই দুইটা জিনিসই পাবেন। এরপরে আপ টু ডেট সিটি কর্পোরেশন মিউনিসিপাল হোল্ডিং ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট। হ্যাঁ, এরপরে আপনি এর সাথে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স থাকবে, নামজারির সাথে জমির খাজনা থাকবে, প্লাস মিউনিসিপাল যেটা বললাম যে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এটা থাকবে। তবে এটা যদি বিসিকের জমি হয়, বিসিকের জমিতে কিন্তু আবার এই ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্সটা আপনি পাবেন না, আপনার নামে নামজারি পাবেন না, কারণ এই নামজারিটা করে রাখবে বিসিক, নিজের নামে নামজারি করে রাখা। বিসিকের একটা নির্দিষ্ট ফর্মে আপনাকে খাজনা নিবে, এবং ওই ফর্মে সে আপনার কাছ থেকে খাজনা আদায় করবে, ওই জমিদারদের মতো অনেকটা। তো বিসিকের ক্ষেত্রে আসলে বিসিক মালিক, বিসিকের ক্ষেত্রে আহ, আহ, জমির দখলদার বিসিকই দেখায়, বিসিক খাজনা দেয়। বিসিকের প্যাডে, এক্সকিউজ মি, বিসিকের প্যাডে একটা ইয়ে দেয় আপনাকে, খাজনা রসিদ দেয় আর কি, আপনি নর্মাল খাজনা রসিদের মতো বিসিকে পাবেন না। এরপরে আছে নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট, ব্যাংকে মর্টগেজ দিতে গেলে, বিল্ডিং থাকলে বিল্ডিং ল্যান্ড, বিল্ডিং প্ল্যান কনস্ট্রাকশন পারমিশন লেটার থাকবে, ডেভেলপার থাকলে ডেভেলপারের যে ইয়ে থাকবে, এগ্রিমেন্ট থাকবে, পাওয়ার অফ অ্যাটর্নি এবং প্লট ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট, এগুলি থাকবে। তবে এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যা করেন তার জন্য পারমিশন লাগবে। আপনি যদি কাউরে পাওয়ার দেন, তাহলে পাওয়ারের জন্য পারমিশন নিতে হবে, আবার অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে। কারো কাছে যদি বিক্রি করেন সেল পারমিশন নিতে হবে, কারো যদি হেবা করেন হেবা পারমিশন নিতে হবে, বিল্ডিং করবেন পারমিশন নিতে হবে, যা করবেন ওইখানে তার জন্য পারমিশন নিতে হবে। এই এক একটা পারমিশন নিতে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাগে। তো মানে এগুলি হলো যে 2 নাম্বার খরচ, আর সরকারি খরচ আছে মনে হয় 1500 অথবা 15,000 এরকম সামথিং আছে। এরপরে আহ তবে এইখানে আবার একটা মজার জিনিস আছে, এই ল্যান্ড ডকুমেন্টের মধ্যে যদি সর্বশেষ কাগজটা ওকে পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে আগেরগুলি সবই ওকে আছে, আর বাদ বাকি সবগুলি ওই ইয়ে ল্যান্ডের মতোই সেম আসবে। এরপরে আপনাদেরকে যেটা বলছিলাম যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, টিএলএ, এটা কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, তারপরে একটা ধারণা দেয়, এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটাতে থাকে 1 নাম্বার থাকে ডেভেলপার, 2 নাম্বার থাকে একজন ক্রেতা, 3 নাম্বার থাকে একজন ব্যাংক। একজন ক্রেতা একটা ফ্ল্যাট বা একটা জমি কিনবে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণের টাকা নাই। তো এইবার ক্রেতা আর ডেভেলপার দুইজনে মিলে একটা ব্যাংকের কাছে যায়। ব্যাংক এই ডেভেলপারকে টাকা দেয়, ডেভেলপার ক্রেতাকে দলিল